কি? শুধুমাত্র যারা পিআর পদ্ধতি চায় না তাদের পক্ষে যদি আপনারা থাকেন, তারা দলের মাথা গোনে এতগুলা দল সমর্থন করেছে। আবার যদি বলেন পিআর পদ্ধতি আমরা চাই, তাহলে যাদের জন্য পক্ষে গেল তারাও আপনাদের শুধু মাথা গণবে। ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন হবার কথা, শুরুর দিকেই বলতে গেলে সর্বোচ্চ প্রথম 2 সপ্তাহের মধ্যে নির্বাচন হয়ে যাবে। এ পর্যন্ত সেভাবেই চলছে সব কিছু। কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশে প্যারালালি অনেকগুলো ঘটনা ঘটতেছে, অনেকগুলো দাবি আছে। কারণ এখন হিসাব করলে হার্ডলি 3.5 মাস বা 3.5 মাস এর মতোই আছে, বা 4 মাস আছে। এতে নির্বাচনী প্রচারণা নিয়ে সবার তুঙ্গে থাকার কথা, এবং সব দলের এখন উচিত প্রার্থিতা ঘোষণা করা। হ্যাঁ, ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে, জামাতে ইসলাম ঘোষণা করেছে, বিএনপিও কিছু কিছু গ্রিন সিগন্যাল দিয়েছে, চলছে। কিন্তু কতগুলো দাবি চলমান আছে প্যারালাল। একদিকে নির্বাচন আর একদিকে অনেকগুলো দাবি রয়েছে। সেই দাবির মধ্যে আছে যেমন ধরেন পিআর পদ্ধতির দাবি, লেভেল প্লেইং ফিল্ডের দাবি, তো জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি, তারপরে আছে সংস্কার, বিচার, এইরকম বহু দাবি দেওয়া আছে। এবং সেটা নিয়ে দীর্ঘদিন সংস্কার এবং ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা চলার পর সেটা মোটামুটি শেষ হয়েছে। আগামী 15ই অক্টোবরে নাকি সবার ওখানে স্বাক্ষর দেওয়ার কথা। এইভাবে সেটা শেষ হয়েছে। এর আলোকেই কে কেন্দ্র করে এসে গেল গণভোটের দাবি। সেই গণভোট, সেটাও শেষ পর্যন্ত ঐক্যমত্য হইল গণভোট হবে। লড়াই শুধু এখন কোন জায়গায়, গণভোট নির্বাচনের আগে নাকি নির্বাচন এবং গণভোট একই দিনে। সিম্পল কথা, গণভোট এটা সবাই জানে, গণভোট যদি আগে না হয়, নির্বাচন এবং গণভোট যদি একই দিনে হয়, তাহলে এই গণভোটের কোনো কার্যকারিতা নাই। এই কারণে নাই যে গণভোট হওয়ার পর যে ফলাফলটা হবে তার আলোকে পরবর্তী নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা বৈধতাও পাবে। আর একই দিনে গণভোট এবং নির্বাচন দুটো করে, তাহলে প্রশ্ন থেকে যাবে কোন সংবিধানে, কোন আইনের অধীনে এই নির্বাচনটা হলো। কেননা যে সংবিধানের কথা বলছে সেই সংবিধান বহু আগে ভায়োলেট হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে, এবং নির্বাচন কমিশন যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সেটাও সংবিধানকে ভায়োলেট করে। কেননা সংবিধান মোতাবেক, ওই সংবিধান মোতাবেক যেটা 72 সালের সংবিধান বলা হয়, সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন করার কথা ছিল, সে মোতাবেক 7ই নভেম্বর 2024-এর মধ্যে সেই মেয়াদ শেষ হয়ে গেছে। এরই পাশাপাশি চলতেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার। 2টা মামলা ইতিমধ্যে, শেখ হাসিনা সহ আসামি সহ একটা মামলা মোটামুটি সাক্ষ্য প্রমাণ ক্লোজড হয়ে গেছে, রায়ের অপেক্ষায়। আরেকটা মামলা সম্প্রতি, যে মামলাটা হওয়ার আগে চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছিলেন যে আগামী সপ্তাহখানের মধ্যে এই দেশে অনেক কিছুই দেখতে পাবেন। ঠিক তার 2 দিন বা 3 দিন পরে একটা ঘোষণা আসলোই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে একটা মামলার পুলিশ রিপোর্ট দাখিল হয়েছে, যেখানে শেখ হাসিনা, তো আমাদের আসাদুজ্জামান কামাল সাহেব এবং শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাথে আরও প্রায় 27 জন সেনা অফিসার, যার 11 জন বা 12 জন সার্ভিং অফিসার হিসাবে আছেন, বাকিরা অবসরপ্রাপ্ত, এবং তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এবং আইনটার বিধান হইল এই জারি হওয়ার সাথে, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার সাথে সাথে তারা চাকরিচ্যুত হয়ে যান বলে বিবেচনা করা হবে, ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এখন প্রশ্ন হচ্ছে, একদিকে নির্বাচনের সময়, যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এবং তার সাথে এই দাবি যেগুলা বললাম, লেভেল প্লেইং ফিল্ড, পিআর পদ্ধতি ইত্যাদি ইত্যাদি, সব প্যারালালি চলছে। ঠিক তখন এরকম একটা গ্রেফতারি পরোয়ানা ইস্যু হলো, এবং 12টা দপ্তরে নাকি সেই গ্রেফতারি পরোয়ানা অলরেডি পৌঁছে গেছে, এবং তাদেরকে 21 তারিখ বা 22 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হবার কথা। এটাও একটা বিরল ঘটনা বাংলাদেশে, একটা অভূতপূর্ব ঘটনা। মানে বাংলাদেশে এখন নানান ঘটনা ঘটতেছে যেটা আমরা চিন্তা করতে পারতেছি না। আমি ঠিক জানি না যে বর্তমান সরকারের কাছে কিংবা প্রসিকিউশনের কাছে, দ্যাট ইজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে, মানে কি সমস্ত বিষয় এখনও তাদের কাছে রয়েছে। কারণ একের পর এক যে ঘটনাগুলো আসতেছে, তাতে প্রতিদিন পরিস্থিতি
ঘোলাটে হচ্ছে। এরই মধ্যে নির্বাচনের দাবি দেওয়া চলছে জোরালোভাবে এবং সরকারও ডিটারমাইন্ড। নির্বাচন কমিশনার অলরেডি বলে দিয়েছেন ডিসেম্বরে তফসিল দিবেন এবং ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন হবে। সেক্ষেত্রে আমি কতগুলো কথা বলি। একটা জিনিস হলো যে আমরা যে কথাগুলো বলবো সেই কথাগুলো যার যার সাধ্যমতো মানে একটা সত্য ধারণা মানুষের কাছে দিতে হবে, খালি কথা বললেই হবে না। আমি যেমন ব্যক্তিগতভাবে পিআর পদ্ধতি নিয়ে কথা বলেছি, অনেকগুলো কথা বলেছি যে পিআর পদ্ধতি যিনি চান না, যারা পিআর পদ্ধতি চান তারা কেন চান যে তারা যদি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হয় হার্ডলি 3-4-5টা সিট পেতে পারে। তার মানে তার নিজের স্বার্থটা এখানে বড় আকারে দেখতেছে। পিআর পদ্ধতি এটা দেখতেছে তার নিজের দলের স্বার্থের জন্যে, দেশের জন্য নয়, দেশের রাষ্ট্র বা জনগণের জন্য নয়। আবার যদি উল্টা দিকে আসি, যারা পিআর পদ্ধতি চাচ্ছেন না তারাও রাষ্ট্রকে ভালোবেসে, রাষ্ট্রের জনগণকে ভালোবেসে চাচ্ছেন তা কিন্তু নয়। কেননা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করলে তারা 2/3 মেজরিটি পেয়ে যাবেন, এই জন্য তারা এটা চাচ্ছেন। তার মানে আলটিমেটলি যারা চান না, যারা চান তারা কেউ দেশের জন্য বা দেশের জনগণের চাচ্ছেন না, চাচ্ছেন তারা নিজ নিজ দলের স্বার্থে। কিন্তু দুঃখ আমার একটা জায়গায় যে এই যে দুইটা দল বা রাজনৈতিক স্টেক হোল্ডার যারা পিআর পদ্ধতি চান তারাও বলছেন না যে পিআর পদ্ধতি দেশ এবং জনগণের জন্য ভালো কিনা, দেশ এবং জনগণের জন্য ভালো কিনা এটা তারা তেমনভাবে বলছেন না। আবার যারা পিআর পদ্ধতি চান না তারা একবারও বলতে পারেন এবং তাদেরকে চ্যালেঞ্জ করছি, সামনেও বলতে পারবেন না যে আপনাদের চাচ্ছেন না পিআর পদ্ধতি, কেন চাচ্ছেন না? এটা কি রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য খারাপ? আমি রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য যদি পিআর পদ্ধতি খারাপ হয়, খারাপ বলতে পারে, বুঝাতে পারে, সক্ষম হইতে পারে, তাহলে আমি কেন পুরা দেশবাসী মেনে নেবেন? যারা বলেন যে পিআর পদ্ধতি নাহলে সরকার দুর্বল হবে, সরকার দুর্বল হলে কিচ্ছু আসে যায় না, কারণ সরকারের চেয়ে রাষ্ট্র বড়, রাষ্ট্রের জনগণ বড়। সরকার বদল হইতেই পারে, 5 বছরে 5 বার 7 বার বদল হলে কি হবে? পৃথিবীর বহু দেশে হচ্ছে। কেউ কেউ কথায় কথায় বলেন কি নেপালে পিআর সিস্টেম ছিল, শ্রীলঙ্কায় পিআর সিস্টেম ছিল, তাদের টিকে নাই, সরকার পালায় গেছে। নো, রং কনসেপ্ট জনগণকে বোঝানো হচ্ছে। সেখানে কোনো পিআর পদ্ধতির জন্য যায় নাই, গেছে দুর্নীতির জন্য, পারিবারিক দুর্নীতি, রাজনৈতিক দুর্নীতি, অর্থনৈতিক দুর্নীতি, সামাজিক দুর্নীতি। সেই কারণে এবং যেটা শেল্টার দিচ্ছে সেই রাজনীতিবিদরা। তা আমার এখানে তো পালায় গেছে, আমার এখানে তো ছিল না, পিআর পদ্ধতি নির্বাচন ছিল না, পিআর পদ্ধতি ছাড়া ছিল। তাদের দুটো সামরিক শাসন আসতে হলো কেন? তাতে 111 আসতে হলো কেন? ইউনূস সাহেবের আসতে হলো কেন? তার মানে কি পদ্ধতি কোনো বিষয় নয়? দুর্নীতিবাদ যে যখন যে অবস্থান তাকে জনগণ তারাই দিতেই পারে। সুতরাং এই সমস্ত খোরা অজুহাত। এখন আমি অন্য জায়গায় যাব, এগুলি আমি বলেছি অনেকবার, আজকে বলতেছি যে পিআর পদ্ধতি যারা চায় তাহলে তারা 40টা সিট পাবে, সেজন্য চায়। পিআর পদ্ধতি যারা চায় না তারা যদি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হয় তাহলে 2/3 মেজরিটি পাবে। আমি ধরে নিলাম তাদেরটাই যুক্তি আছে, তারা যার যার দলের স্বার্থ দেয়। বাংলাদেশে এমন কতগুলো দল আছে যারা পিআর পদ্ধতি ছাড়া দাঁড়াইলেও সারা বাংলাদেশ থেকে তার দল 20,000 ভোট পাবে না, অথবা 30,000 ভোট পাবে না, আরও বাড়িয়ে বললাম 50,000 ভোট পাবে না। সারা বাংলাদেশের যে ভোট পাবে তা দিয়ে তারা একটা সিট পায় না। তারাও যখন বলে যে পিআর পদ্ধতি আমরা চাই না, কি জন্য? আপনি পিআর পদ্ধতি হলে কি আপনাদের জন্য, আর পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে কি শুধুমাত্র যারা পিআর পদ্ধতি চায় না তাদের পক্ষে যদি আপনারা থাকেন, তারা দলের মাথা গোনে এতগুলা দল সমর্থন করেছে। আবার যদি বলেন পিআর পদ্ধতি আমরা চাই, তাহলে যাদের জন্য পক্ষে গেল তারাও আপনাদের শুধু মাথা গণবে। কেননা আপনারা যতগুলো রাজনৈতিক দল আছেন, মানে মেইনলি যারা পিআর পদ্ধতি চাইলে 40টা সিট পাবেন এরা বাদে, কিংবা যারা পিআর পদ্ধতি চান না এরা যদি 2/3 মেজরিটি পান, তার ভিতরে আপনারা পিআর পদ্ধতি চাইলেও সারা বাংলাদেশে একটা দল থেকে আপনি 50,000 ভোট পাবেন কিনা সন্দেহ। চ্যালেঞ্জ করলাম না, সন্দেহ। এবং মোটামুটি আমি নিশ্চিত তারা কেন পিআর পদ্ধতি চাচ্ছেন না, কারণ একটাই, যে ওই যে কাউন্ট করে যারা পিআর পদ্ধতি চান না তার দল ভারী করেন, আর তারা আপনাদেরকে একটা টোকেন দিয়েছে। টোকেনটা কি আমরা ইতিমধ্যে পেয়েছি, যে কারে কারে গ্রিন সিগন্যাল দিচ্ছেন যে তারা অন্য দলের, কিন্তু
অমুক দলের হয়ে নির্বাচন করবেন, মানে এক দলের হয়ে অন্য দলের ভোট নিয়ে আপনার দল থেকে আপনি পাশ করে আসবেন। আপনি একবারও ভাবতেছেন যে এই যে চিন্তাটা, এই সিদ্ধান্তটা নিয়ে আপনারা যে ভুলে যাচ্ছেন যে সত্যি সত্যি আপনাদের রাজনীতিটা আপনারা শেষ করে ফেলছেন। কারণ আপনারা কেন চাচ্ছেন, এর ভিতরে কারো বয়স 70-70 পার হয়ে গেছে, তারা হয়তো ভাবছেন আমাদের জীবনে হয়তো আর সুযোগ আসবে না, তবে যদি একটা সিট পেয়ে পার্লামেন্টে ঢুকতে পারি। কেন ঢুকতে চাচ্ছেন পার্লামেন্টে? আপনার কথা কোনো মূল্য থাকবে? যেই দলের করুণায় দয়ায় আপনি পার্লামেন্টে যাবেন, সেখানে আপনি তৃতীয় ব্যক্তি হয়ে বসে থাকবেন, আপনার কোনো রোল থাকবে না। আপনার এমপি পদটাকে ইনফ্লুয়েন্স করে অর্থ যোগান ছাড়া, অর্থ সংগ্রহ ছাড়া, অর্থ আয় করা ছাড়া আপনি কি করতে পারবেন রাষ্ট্রের? আপনার কথা কে শুনবে? আপনি যে দল থেকে আপনি পাশ করবেন, যারা আপনাকে ছাড় দিয়ে পাশ করায় নিবে, যারা আপনাকে পিআর পদ্ধতির বিরুদ্ধে বক্তব্য রাখতে সহায়তা করছে, তারা আপনাকে তো কাউন্টই করবে না। তাহলে আপনার বয়স 70 পার হয়ে গেছে মনে করেন কেউ, আপনি ভাবতেছেন আমি শেষ সুযোগ নেই। আর যাদের বয়স আছে সামনে, তারা কি আপনি ইয়াং বয়সে চার্ম নেবেন, আমি মেম্বার অফ পার্লামেন্ট। ভাবেন তো চক্ষু বন্ধ করে আপনার কি অস্তিত্ব থাকবে? আপনার তো এখন ভোকাল, অনেক কথা বললে মানুষ অনেকে গুরুত্ব দেয়, যে সমস্ত কমেন্ট করেন অনেকেই গুরুত্ব দেয়। মেম্বার অফ পার্লামেন্ট হলে কি হবে? আপনার অস্তিত্ব বিলীন হবে, রাজনীতি থেকে ছিটকে পড়বেন। দিস ইজ মাই চ্যালেঞ্জ। সুতরাং যদি মনে করেন যে এমপি পদটা আপনার কাছে বড় পদ, তাই আপনি পিআর পদ্ধতি ছাড়াও আপনার ভোট সারা বাংলাদেশে আপনার দলের 30,000 নাই, আর পিআর পদ্ধতি দিয়েও আপনার সারা দেশে 30,000 ভোট নাই, পুরা বাংলাদেশ থেকে আপনারা শুধু নিজের স্বার্থে একটা সিস্টেমটাকে আপনি আপনার মতো করে বলছেন, যাতে আপনার কোনো লাভ হবে না। সত্যিকার টাকা গোনা ছাড়া, কারণ বাংলাদেশের যে ট্রেডিশন, তাতে শুধুই টাকা গুনতে পারবেন আপনারা। আপনাদের কথায় কিচ্ছু আসবে না গোটা বাংলাদেশে। আপনি যে দল থেকে ভোটে পাশ করবেন, আপনার পাশের উপজেলায়, আপনি পাশের সিটে আপনি তার কাছে টাকায় থাকবেন তীর্থের কাকের মতো, আপনার কোনো রোল থাকবে না। আপনারা নিজেদের রাজনীতিকে নষ্ট করে ফেলতেছেন একটু এমপি হবার আশায়, কিন্তু আপনারা ভাবতেছেন না আমাদের দেশটা গড়া দরকার। সত্যি আশ্চর্য, ছিটকে পড়বেন ভবিষ্যতের রাজনীতি থেকে, কোনো সন্দেহ নাই। আপনারা যাদের কোনো ভোট নাই বাংলাদেশে, বলতে গেলে সারা বাংলাদেশে যে দল থেকে আপনারা 30,000 ভোট পাবেন না, তাদের রাজনীতি এমনিই নাই। আদর্শ নিয়ে থাকেন, ভোকাল হন, কথা বলেন, জনগণের পক্ষে কথা বলেন। সুবিধা যারা নিতে চান নিতে পারবেন। সুবিধা নেওয়ার জন্য আমরা জানি কারা কোথায় কিভাবে সুবিধা নিচ্ছেন। সুবিধা নেওয়ার জন্য সরাসরি পার্লামেন্টে যেতে হবে এমন কোনো কথা নেই। সব আদর্শ বিকিয়ে দিয়ে, রাজনীতিকে বিকিয়ে দিয়ে পার্লামেন্টে যাবেন। আপনি গিয়ে পার্লামেন্টে কি করবেন? কি কথা বলবেন? আশ্চর্য, অদ্ভুত, খুবই কষ্টদায়ক। আপনারা দায়িত্বশীল, বড় বড় বিদ্যাপীঠ থেকে পাশ করে এসেছেন, ভিপি আছেন, জিএস আছেন, অনেক কিছুই আছেন। কি হবে আপনার মেম্বার অফ পার্লামেন্টে? শুধু যদি পয়সা ধান্দা করেই, আমরা সবাই কম বেশি ধান্দা করা যায়, এটার জন্য পার্লামেন্টে যেতে হবে তা না। কারণ পার্লামেন্ট তো মাত্র 300 লোক যাবে, লোক তো 18 কোটি। সবাই কি পার্লামেন্টে গিয়ে দুনিয়া? আরে পার্লামেন্টের মেম্বাররাই তো বড় বড় কর্পোরেট ব্যবসায়ীর পিছনে তীর্থের কাকের মতো টাকায় থাকে, তার কাছ থেকে একটা গাড়ি গিফট পাবে, তার কাছ থেকে টাকা পাবে। তারাই তো কাউন্ট করে না। বাংলাদেশে বড় বড় রাজনীতিবিদই তো বড় বড় কর্পোরেটরা কাউন্ট করে না। আপনারা পার্লামেন্টে যাচ্ছেন, যান পার্লামেন্টে, এরকম ছল চাতুরি করে, মানে কোনটা রাষ্ট্রের জন্য ভালো, কোনটা জনগণের জন্য ভালো, সব বিকিয়ে দিয়ে, না পিআর পদ্ধতিতে যাওয়া যাবে না, এটা চলে না, এই সমস্ত অপব্যাখ্যা দিয়ে যাবেন না প্লিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যতই দিন যাচ্ছে আমরা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি, আর যতই আমরা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি, ততই যেন দেখছি যে নির্বাচনে যারা অংশ নিচ্ছেন সেই দলগুলোর মধ্যে যে মানে আপনার অভিযোগ, পাল্টা অভিযোগ, অনেকটা আমরা কাদা ছোড়াছুড়ির মতোই মনে করতে পারি, এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আপনাদের মনে আছে যে কিছুদিন আগে, এই কয়েকদিন আগের কথা বলছি, তথ্য বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, এবং সেখানে যে উনি বলেছিলেন যে কিভাবে প্রশাসনের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদগুলিতে, গুরুত্বপূর্ণ পদগুলিতে বিএনপি এবং জামায়াতে ইসলাম তারা দখল করে নিয়েছিল। এটা কিন্তু উনি বলেছিলেন, একদম স্পষ্ট করে বলেছিলেন যে তারা কেমনে নিয়ে গেছে। গুরুত্বপূর্ণ পদ কি?
বিভিন্ন সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ, ডিসির যে পোস্টগুলো সেগুলো, অথবা ইউনিভার্সিটির বিভিন্ন পোস্টগুলো, অথবা নানা ধরনের মানে সরকারি প্রতিষ্ঠানের যে পোস্টগুলো সেগুলোতে নিজেদের লোককে বসানোর একটা প্রতিযোগিতা ছিল। এবং সেই প্রতিযোগিতায় কে জিতেছে বলা বড় কঠিন। এই কারণে আমি দুদিক থেকে অভিযোগ শুনেছি। অনেকে বলেছেন যে বিএনপিরা বেশি দখল করার চেষ্টা করেছে ওই চাঁদাবাজির যেখানে টাকা নগদ যেখান থেকে ইনকাম হয় সেরকম জায়গাগুলো, আর জামাত স্ট্র্যাটেজিক্যালি অগ্রসর হয়েছিল, এরকম কথা শুনেছি আমরা বিভিন্ন সময়। এবারে আমরা দেখলাম নির্বাচনের আগে, নির্বাচনের সময় এই পদগুলো খুব গুরুত্বপূর্ণ, কোন পদে কে থাকবে, কীভাবে প্রভাব বিস্তার করবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই জন্য এই পদগুলিতে কে কোনটা দখল করছে এটা জেনে অভিযোগ পাল্টা অভিযোগ। আমরা সর্বশেষ যেটা শুনলাম আজকে জামায়াতের পক্ষ থেকে একটা কঠিন অভিযোগ উঠেছে, কিন্তু খুব কঠিন অভিযোগ। সেই অভিযোগটা আজকে দুপুরে ওনাদের একটা প্রোগ্রাম ছিল, ওনারা তো 5 দফা দাবি নিয়ে আন্দোলন করছেন, এটা তো আপনারা জানেনই। সে 5 দফা নিয়ে আলোচনা আমরা একাধিকবার করেছি, প্রয়োজনে আরও করতে হবে হয়তো আগামীতে। সেখানে এই যে গণভোট আছে, পিআর পদ্ধতিতে নির্বাচন আছে, এগুলো নিয়ে তারা 5 দফা দাবি তারা দিয়েছে। সেই দাবির জন্য তারা যে মানববন্ধন করেছিল, একটা মানববন্ধন আপনার মৎস্য ভবনের মোড়ে থেকে হয়েছিল, এখানে উপস্থিত ছিলেন তাদের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি সেখানে বলেছেন তার যে অভিযোগটা, যে সৎ এবং নিরপেক্ষ লোকদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করার জন্য তাদের একটা অনুরোধ ছিল। উপদেষ্টারা কিন্তু সেটা শুনে নাই, বরং উপদেষ্টারা নাকি ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র করে তারা কি বলেছে সেগুলি নাকি তাদের কাছে আবার ভয়েস রেকর্ডও আছে, টেলিফোন তাদের কণ্ঠের রেকর্ড তাদের কাছে নাকি আছে জামাতের কাছে, যে সেখানে তারা কীভাবে জামাতের বিরুদ্ধে, যেহেতু ষড়যন্ত্র অতএব জামাতের বিরুদ্ধে দিতে হবে, যেহেতু জামাতের নেতা অভিযোগ করতেছেন, জামাতের নেতা তো আর জামাতের পক্ষের ষড়যন্ত্রগুলো বলবেন না, এই জামাতের বিপক্ষে গিয়েছি বলে উনি বলছেন। এবং এই ষড়যন্ত্রের মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হলো কয়েকদিন আগে আপনারা জানেন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি সচিব সেই পদে পরিবর্তন হয়েছে। আগে যিনি ছিলেন মোখলেসুর রহমান, ওনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে নতুন একজন সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে। যাকে নিয়োগ দেওয়া হয়েছে সেটা নিয়েই আসলে জামাতের মূল আপত্তিটা। তারা মনে করছেন এই লোকটা বিএনপির লোক। এবং দেখেন উনি এটা বলতে যে কি বলেছেন, আগে ওনার এইটা শুনেন, উনি এখানে কি বলেছেন। উনি বলেছেন যে তারা বলেছেন যে সৎ ও যোগ্য লোককে বসানো, তারা যে বলেছিলেন যে ওই পদটা যেন সৎ এবং যোগ্য লোককে দেয়, কারণ জনপ্রশাসন বিষয়ক যে সচিব ওনার হাতেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, কারে কোথায় নিয়োগ দেওয়া হবে, বিশেষ করে নির্বাচনের সময়। তো সেখানে তাহের সাহেবের বক্তব্য আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, আমাদের সঙ্গে কথা বলার একদিন পরেই এমন এক ব্যক্তিকে সেখানে নিয়োগ করা হয়েছে যার অতীতের দুর্নীতির ইতিহাস অনেক লম্বা। সে একটি দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত এবং বিভিন্ন সময়ে একটি বিশেষ দলের ছাত্র ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পোর্টফোলিওতে দায়িত্ব পালন করেছে। এই হলো তাদের অভিযোগ, যে এই লোকটা একসময় একটি বিশেষ দল, মানে বোঝা যাচ্ছে বিএনপি কথা বলা হচ্ছে, তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং তাদের মূল দলেও নাকি তার একটা পোর্টফোলিও ছিল বলে তাহের সাহেব অভিযোগ করেছেন। এখন এই অভিযোগটা করতে যে এর সঙ্গে নাকি আপনার উপদেষ্টারা 4 জন না 5 জন উপদেষ্টা, ওনার বলে আপনি স্পষ্ট করে ওনাটা পড়ে শোনায়, উনি বলেছেন সরকারের 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সব নিয়োগকে নিয়ন্ত্রণ করে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। মানে ওনাদের দাবি হলো যে এই সরকারটাকে একটা দলীয় সরকারে পরিণত করছে এই সরকার। কোন দলীয়? ওনার দল তো না, তাহলে বিএনপি দলীয়, তাই তো হবে। আপনারা মনে করেন কয়েকদিন আগে যখন নাকি সেই জুন মাসের বৈঠকটা লন্ডনে না হয়েছিল, হওয়ার আগে বিএনপি কিন্তু পাল্টা অভিযোগ করেছিল যে এই সরকার একটা দলের পক্ষে অনুগত হয়ে যাচ্ছে। তারা অবশ্যই এনসিপিকে মানে সরাসরি বলেছিল এবং তারা 2 জন উপদেষ্টার 3 জন উপদেষ্টার পদত্যাগ পর্যন্ত চেয়েছিল, এই 3 জন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ওই 3 জন উপদেষ্টাকে পদত্যাগ করেছেন না? করেনি, তারা এখন ওখানে আছেন। তাহলে দাঁড়ালোটা কি? যে একটা সরকার, এই সরকারের নিরপেক্ষতা নিয়ে এখন সবাই প্রশ্ন করছে, জামাত প্রশ্ন করছে, ইসলামী আন্দোলন প্রশ্ন করছে, বিএনপি প্রশ্ন করছে, এনসিপি তো আরও বেশি, ইদানিং তো এনসিপি আরও বেশি বিপ্লবী,
তারাও সরকারের উপর আনহেপে যে সরকার ঠিক মতো চলছে না। তাহলে এই সরকার একটা নিরপেক্ষ নির্বাচন কি করে করবে? কারণ এই সরকারটার উপর তো যে রাজনৈতিক দলগুলো অংশ নেবে তাদেরই আস্থা নাই, তারা সবাই তো অভিযোগ করছে। আর যেটা বেসিক কথা তো এখনো বলেই নাই, বেসিক কথা হলো, আচ্ছা আপনারা বলুন, জাতীয় পার্টি কি নির্বাচন করতে পারবে? জাতীয় পার্টিকে এই যে ঐক্যমত্য কমিশন, জাতীয় সংস্কার কমিশন, অমুক তমুক কত কিছু করতেছে, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, এদেরকে কি ডাকা হয়? এদেরকে বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্যমত্য কীভাবে করবেন? হ্যাঁ, আমি মানলাম যে আওয়ামী লীগের কথা বললে আপনাদের আবার অনেকে জ্বর এসে যায়, যে আওয়ামী লীগের কথা বলা যাবে না, কারণ আওয়ামী লীগকে তো আপনারা তার কর্মকাণ্ড নিষিদ্ধ করেছেন। ঠিক আছে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছেন, তারপরেও তো আওয়ামী লীগকে মতামত নেওয়ার জন্য ডাকতে পারতেন। এটা তো রাজনীতি না, তারা তো এই দেশের নাগরিক। আপনি জাতীয় ঐক্যমত্য করবেন, সেই জাতীয় ঐক্যমত্য, ওরা কি জাতির অংশ না? আওয়ামী লীগের কি কিছু ভোটার নাই? আওয়ামী লীগের যা ভোটার আছে, আমি তো আপনাকে গ্যারান্টিতে বলি, বিএনপি ছাড়া বাদ বাকি সব দল মিলালে তো আওয়ামী লীগের সমান ভোট হবে না। আওয়ামী লীগের ভোটারদের যে কি কোনোই গুরুত্ব নেই এই নির্বাচনে। দেখেন, একটা নির্বাচন যখন হয়, সেই নির্বাচনে পার্টি কয়টা বলুন তো, পক্ষ কয়টা? পক্ষ হয়ে আসলে একটা হলো রাজনৈতিক দলগুলো, তারা ভোট চায়, আরেকটা হলো সাধারণ মানুষ যারা ভোট দেয়, আরেকটা হলো সরকার যারা ভোট পরিচালনা করে, মানে নির্বাচন কমিশন বলি আমি এটাকে, নির্বাচন কমিশন যারা ভোটটাকে পরিচালনা করে, আর ওই সময়কার সরকার যারা প্রশাসনটাকে নিয়ন্ত্রণ করে। মূলত এই চারটেই কিন্তু এই পক্ষ, এবং এই চার পক্ষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ হলো জনগণ, যারা ভোটটা দেয়। তাহলে যে লোকগুলো নৌকা আমাকে ভোট দিত এতদিন এবং এখনো দিতে চায়, তো তাদের জন্য আপনারা কি রাখছেন? কিছুই রাখেন নাই। কিন্তু তো আপনি আমাকে বলে, অনেকে বলে যে ইদানিং অনেকে বলতে শুনি যে না, যারা আওয়ামী লীগের ভোটার আছে তারা ভোট দিতে পারবে। যারা ভোট দিতে যদি পারে, তাহলে নির্বাচনে অংশ নিতে পারবে না কেন? যে লোক ভোট দিতে পারে সে কি ভোট চাইতে পারবে না? তাকে আপনি ভোট চাইতে দেবেন না, তত আপনি দিচ্ছেন না। আচ্ছা, আরেকটা কথা বলি, ধরা যাক আপনার একটা আইনের মধ্যে আছেন, আইনের বাইরে আমি কিছু বলতে পারবো না, বলবো না, আইনের মধ্যে আছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আপনারা স্থগিত করছেন, এর আফটার এফেক্ট কী হবে সেটা অন্য হিসাব, ওই আলোচনা আমি যাচ্ছি না আপাতত। কিন্তু আওয়ামী লীগকে আপনি রাজনীতি করতে দিবেন না, মানে নির্বাচনও করতে দিবেন না, ভালো কথা, দিবেন না। তাহলে আওয়ামী লীগের যারা লোক আছে, যারা নাকি আওয়ামী লীগ করতো, অথবা এখন তো তারা রাজনীতি করতে পারবে না, কিন্তু তারা আওয়ামী লীগের ব্যানার ছেড়ে যদি তারা স্বতন্ত্র নির্বাচন করতে চায়, সেটা কি দিবেন? এটা নিয়ে কিন্তু কেউ কিছু বলে না। সবাই বলে যে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে পারবে, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা স্বতন্ত্র নির্বাচন করতে পারবে কিনা এই ব্যাপারে কিন্তু কিছু বলে না। আমার কেন যেন মনে হয় এই সরকার তাও দিতে চায় না। কারণ যদি আওয়ামী লীগের কেউ যদি নির্বাচন করতে চায় স্বতন্ত্রভাবে, আমার মনে হয় তাকে মবের শিকার হতে হবে, আমার যে ধারণা। কারণ তারা তো বাড়ি ঘরেই থাকতে পারে না, বিভিন্ন জায়গা থেকে তো খবর পাই। তাদের একটাই অপরাধ, সে একসময় আওয়ামী লীগ করতো, অথবা আওয়ামী লীগের সঙ্গে তারা জড়িত ছিল, অথবা আত্মীয় স্বজন আওয়ামী লীগ করে। এই অপরাধেও তাদেরকে বাড়ি ছাড়া, ঘর ছাড়া অনেক জায়গায় করা হয়েছে, লুটপাটের শিকার হতে হয়েছে। তাহলে তারা কীভাবে নির্বাচন করবে? এমন একটা উদ্ভট নির্বাচনের আয়োজন করে আমাদের সরকার প্রধান বলছেন এটা নাকি ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে। এমন একটা নির্বাচন আপনারা দিচ্ছেন, এমন একটা সরকারের অধীনে নির্বাচনটা হচ্ছে, যে সরকারের উপর আওয়ামী লীগের তো আস্থা নাই, তো নাই, স্বাভাবিক, তারা তো ওদের যে নিষিদ্ধ করছে, আস্থা কীভাবে থাকবে? আওয়ামী লীগের যারা সহযোগী ছিল তাদের কথা বাদ দিলাম, জাতীয় পার্টি তাদেরও আস্থা নাই। যারা তাদেরকে খুব সাপোর্ট করে তারাও কি বিভিন্ন সময় এই সরকারকে নিরপেক্ষ বলেছে? এখন তো বলছে না, জামাতি তো বলছে না, এনসিপিও বলছে না, ইসলামী আন্দোলন বলছে না, কয়েকদিন আগে বিএনপিও বলতো না, এখন বিএনপি আবার বলে। এখন বিএনপি যেহেতু তাদের সুবিধা হচ্ছে, এখন তারা বলে তারা এই সরকারকে সমর্থন দিবে। কিন্তু এইভাবে যদি হয়, এই সরকারে কি তাহলে শেষ পর্যন্ত একটা অবাধ, নিরপেক্ষ, নির্দলীয় নির্বাচন করার বৈধতা থাকবে? আর আপনারা জানেন এনসিপি এখন তার বিরোধিতা করলেও, এটা নাটক কিনা জানি না, একসময় তো এনসিপি গঠনের ক্ষেত্রেও তো এই সরকার প্রধানের ভূমিকা ছিল। উনি এমন এমন কথা বলেছেন যে সবাই এনসিপিকে কিংস পার্টি হিসাবে বলে। হয়তো কিংস পার্টির সেই লেবাসটা, সেই বদনামটা ঘুচানোর জন্য এখন তারা বিরোধিতা নাটক করছে, এটাও হতে পারে। সব মিলিয়ে যে নির্বাচনটা আগামীতে আসতে যাচ্ছে, সেই নির্বাচনটা কতটুকু অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে, এটা নিয়ে কিন্তু আমার
যথেষ্ট সন্দেহ আছে। ক্যান্টনমেন্টের পরিস্থিতি ক্রমশই ঘোলাটে হচ্ছে। এই যে 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো এবং তাদের মধ্যে 14 জন এই মুহূর্তে ক্যান্টনমেন্টে বন্দী আছে, অফিসার্স মেসে তাদের আটক করে রাখা হয়েছে। এর মধ্যে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, ক্যান্টনমেন্টের একটি ইঞ্জিনিয়ারিং বিল্ডিংকে সাব জেল ঘোষণা করা হয়েছে। এখানে কিছু আইনি বিষয় উঠেছে। প্রথমত হলো, কাউকে গ্রেপ্তার করার 48 ঘন্টার মধ্যে তাকে আদালতে প্রডিউস করতে হয়। সেদিক দিয়ে এই আইনটি মানা হচ্ছে না। অফিসার্স মেসে তাদের গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাদের কোর্টের কাছে প্রডিউস করা হয়নি। আইসিটিতে তাদের 22শে অক্টোবরের মধ্যে গ্রেপ্তার করে 22শে অক্টোবর হাজির করার কথা। সো এইখানে একটা আইনের ব্যত্যয় ঘটছে। আমরা ছবি দেখেছি যে চারিদিকে বড় করে মানে প্রাচীর তুলে কাঁটাতারের বেড়া দিয়ে একটা জেল তৈরি করা হচ্ছে, আর সাব জেল এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এটাকে সাব জেল ঘোষণা করা হয়েছে। কিন্তু খেয়াল করে দেখবেন যে বিল্ডিংটা কিন্তু সামরিক এরিয়ায় এবং সামরিক একটা স্থাপনা। আবার প্রজ্ঞাপন জারি করছে বেসামরিক কর্তৃপক্ষ। বেসামরিক কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি ক্যান্টনমেন্টের একটা ভবনকে সাব জেল ঘোষণা করবার আইনি অধিকার রাখে কিনা, এই প্রশ্ন কোনো কোনো আইনজীবী তুলছেন। তো এরকম একটা কঠিন অবস্থা, এবং এটা সামগ্রিকভাবে সেনাবাহিনীদের ভেতরে ক্ষোভ তৈরি করেছে, সেনাবাহিনীর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এর মধ্যে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে রাজু ভাস্কর্যের কাছে কয়েকজন আর্মি অফিসারের ছবি টানিয়ে দেওয়া হচ্ছে, একদম ফুল লেন্থ ছবি, বোর্ড কেটে। এবং এরা হলো এই গ্রেপ্তারি পরোয়ানা যাদের বিরুদ্ধে জারি করা হচ্ছে সেই সব সামরিক কর্মকর্তা। প্রকাশ্যে এইভাবে সামরিক কর্মকর্তাদের ফুল লেন্থ ছবি টাঙিয়ে দেওয়া, এটা তো মৌলিক মানবাধিকারের পরিপন্থী একটা কাজ। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়, একদম আদালতে ফাইনালি প্রমাণ না হওয়া পর্যন্ত সে কিন্তু নিরপরাধ হিসেবেই বিবেচিত হয়, এবং সেটা একদম ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা বেসিক হিউম্যান রাইটসের একটা অন্তর্গত। সুতরাং এই যে সামরিক বাহিনীর এত শীর্ষ কর্মকর্তাদের এইভাবে প্রকাশ্যে হিউমিলিয়েট করা হচ্ছে, অপমান করা হচ্ছে, এর মধ্য দিয়ে সামরিক বাহিনীর প্রতি একটা আসলে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। আমি বারবার বলছি যে পুলিশকে ধ্বংস করা হয়েছে, পুলিশের মনোবল একদম তলানিতে। এখন টার্গেট করা হচ্ছে সেনাবাহিনীটা। আমাদের যে আপনি পছন্দ করেন না করেন, আমাদের এই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এরা একটা স্ট্রাকচার্ড প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানগুলোকে এখন ডিস্টেবিলাইজ করা হচ্ছে। সম্পূর্ণ ডিস্ট্রয় না করলেও এটা যেন আর মেরুদণ্ড সোজা করে না দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। এখন এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে, ওভারঅল বাহিনীর বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, এগুলোর সাথে কি জেনারেল ওয়াকার জড়িত, সেনাপ্রধান আমাদের একটা বোঝানোর চেষ্টা করেন, বা তার বাহিনীর লোকজনদের তিনি বোঝানোর চেষ্টা করেন যে তিনি সবার কাছে যাচ্ছেন, সবার কাছে গিয়ে বলছেন যে এরকম সেনাবাহিনীর বিচার এভাবে করা যাবে না, আইসিটিতে করা যাবে না, সেনা আইনে করতে হবে, তাদের ইমিউনিটি দেওয়ার জন্য তিনি দৌড়াদৌড়ি করছেন। কিন্তু এসবই তার নাটক। তিনি আসলে এই সমগ্র প্রক্রিয়ার সাথে জড়িত, এবং তিনিও সেনাবাহিনীকে ডিস্টেবিলাইজ করার, ডিমোরালাইজ করার, মানে নৈতিক মনোবল ভেঙে দেওয়ার এবং দুর্বল প্রতিষ্ঠান করার যে ষড়যন্ত্র, সেটার সাথে জড়িত। এখন আমরা এটাও জানতে পারতেছি যে এই যে জুলাই আগস্টের যে সামরিক এবং জঙ্গি অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের অনেক নেতা যারা আজকে এনসিপির প্রভাবশালী নেতা, তারা ডিজিএফ এর ঢাকা ডেটের যে ডিরেক্টর, তার গাড়িতে করে সেই কারফিউর মধ্যে মুভ করেছে। তার মানে দেখেন, আর্মির এই ষড়যন্ত্রের সাথে ইনভলভমেন্ট ছিল, একটা অংশের ইনভলভমেন্ট ছিল, এবং তারাই মিলে এই প্রো লিবারেশন, মুক্তিযুদ্ধপন্থী যে অংশটা আছে, প্রগতিশীল অংশ, সেই অংশটাকে ধ্বংস করার জন্যই প্রথমে নাটক করেছে এই 25 জনের। শোনা যায় যে এটা তাদের জন্য একটা টেস্ট কেস। এটা সফল হলে এরপরে তারা আরো ফার্দার কিছু আর্মি অফিসারের নামে বিভিন্ন মামলা দেবে। মামলার তো মানে দুর্জনের ছলের অভাব হয় না, আর এদের মামলার কোনো কিছুতেই এদের অভাব হয় না আর কি।
এরা মার্ডার কেস করে, জীবিত লোক হলো যে তাকে হত্যা করা হয়েছে, পরে দেখা গেল যে জীবিত লোকটা আবার ফিরে আসছে। সো এদের দ্বারা সবই সম্ভব। এরা এমনও বলা হচ্ছে যে আওয়ামী লীগের 16 বছরের সময় যত সামরিক অফিসার প্রমোটেড হয়েছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ পদে, সবার বিরুদ্ধে মামলা করে সবার বিরুদ্ধে অ্যাকশন হবে, এরকম একটা কথা কিন্তু আমরা শুনতে পারতেছি। এরকম অবস্থায় সেনাবাহিনীকে একজন সেনা প্রধান হিসেবে এভাবে ধ্বংস হতে দিচ্ছে এবং যে পরিকল্পনার সাথে তিনি নিজে জড়িত, তার আমি সবসময় বলি, আমাকে কেউ যদি জেনারেল ওয়াকার খানের ব্যাপারে জানতে চান, আমি বলি যে নিজেকে ওয়াকার খানের জায়গায় চিন্তা করে একবার দেখেন। এই ওয়াকার খান জুলাই আগস্টের ষড়যন্ত্রের সাথে জড়িত। এই ওয়াকার খান ডিপ স্টেটের সাথে শুধু জড়িতই না, তিনি ডিপ স্টেটের কাছ থেকে নগদ মানে প্রচুর টাকা পয়সা খেয়েছেন। সুতরাং এই ডিপ স্টেটের দালালি করে, ডিপ স্টেটের টাকা খেয়ে, শেখ হাসিনার সাথে বেইমানি করে তিনি যে দেশটাকে এই রসাতলে নেওয়ার অন্যতম কারিগর ছিলেন, তার কি সেখান থেকে আসলে ফিরে আসার কোনো উপায় আছে? তিনি যাদের পারপাস সার্ভ করেছেন তারা কিন্তু তাকে বিশ্বাস করেন না। কারণ ওয়ান্স এ বেইমান ইজ অলওয়েজ এ বেইমান, ওয়ান্স এ মির্জাফর ইজ অলওয়েজ এ মির্জাফর। যে কারণে দেখেন সে মনে প্রাণে জামাতি, কিন্তু জামাত তাকে কখনো কখনো মুনাফেক বলে গালি দেয়। তো এখন যেটা শোনা যাচ্ছে এবং যেটা সম্ভব, যে এতদিন কিন্তু ইউনূসের প্রশাসন ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করেছে, কিন্তু সেটা পারেনি। কারণ ওয়াকারকে সরাতে হলে রাষ্ট্রপতির অনুমোদন দরকার হয় এবং ধারণা করা হচ্ছে, দু একবার চেষ্টাও করা হচ্ছে, কিন্তু বঙ্গভবন থেকে সেই অনুমোদনটা পাওয়া যায়নি। তো এখন আইসিটি একটা নতুন নিয়ম করেছে, আপনারা দেখেছেন, যে যাদের বিরুদ্ধে চার্জশিট গঠিত হবে তারা আর সরকারি চাকরিতে থাকতে পারবে না। সুতরাং এখন আর সেনা প্রধানকে রিমুভ করার জন্য রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন নাই। এই আইন অনুযায়ী এখন যেটা প্ল্যান করা হচ্ছে, জেনারেল ওয়াকারের বিরুদ্ধে যদি ভুল না জেনে থাকি অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এবং বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হাসান, তার বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। এই দুজনের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ। বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো যে জুলাই আগস্টে সামরিক হেলিকপ্টার ব্যবহার করে বা সামরিক বিমান ব্যবহার করে এই আন্দোলন দমানোর চেষ্টা করা হয়েছে। সুতরাং সে বিমান বাহিনী প্রধানের দায় এড়াতে পারে না। জেনারেল ওয়াকারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, একেবারে পিলখানা বিডিআরে, যখন পিলখানা বিডিআর বিদ্রোহ হয় তখন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কিন্তু বেশ কিছু মিলিটারি অফিসার গিয়েছিলেন সেখানে, যে কি অবস্থা, তারা ওখানে প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন যে অ্যাটাক করবে বা ভিতরে ঢুকবে। কিন্তু তারা যখন এই পিলখানায় পৌঁছান গেটের কাছে, তখন ভেতর থেকে বিডিআর গুলি করেন এবং একজন সেখানে গুলিবিদ্ধ হয় এবং সম্ভবত মারা গিয়েছিলেন। তো সেই বহরে ব্রিগেডিয়ার হাকিম, আমার নামটা ঠিক খেয়াল নেই, বোধহয় তার নেতৃত্বে লেফটেন্যান্ট কর্নেল ওয়াকার খানও ছিলেন, তখন তিনি লেফটেন্যান্ট কর্নেল। সুতরাং বিডিআর বিদ্রোহতে তার নাম আনা খুব অনায়াসে সম্ভব। এরপরে উনি সরকারি যেসব দায়িত্ব পালন করেছেন, আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা যে দায়িত্ব পালন করেছেন, প্রত্যেকটা জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ আনার সুযোগ আছে। এমনকি সেনা প্রধান হিসেবে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডেও তাকে জড়িয়ে দেওয়া হতে পারে এবং এই বিষয়ে তদন্ত চলছে। এবং এই তদন্ত শেষে যদি আইসিটিতে মামলা দায়ের করা হয় এবং চার্জশিট সাবমিট করা হয়, তাহলে জেনারেল ওয়াকার খান এবং বিমান বাহিনী প্রধান মাহমুদ হাসান দুইজন অটোমেটিক্যালি আর তখন পদে থাকবেন না বলেই ধারণা করা হচ্ছে। সুতরাং যে জেনারেল ওয়াকার একটা নির্বাচিত সরকার এবং তার নিয়োগকর্তা শেখ হাসিনা সরকারের সাথে বেইমানি করলো, যে জেনারেল ওয়াকার খান সামগ্রিকভাবে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার জন্য সকল ষড়যন্ত্রের সাথে তলে তলে আঁতাত করলো, আজকে আমি অবাক হব না যদি তারা নিজেরাই এই ষড়যন্ত্রের একটা পর্যায়ে যে ভিকটিম হন। এবং সেক্ষেত্রে হয়তো আমরা দেখব জেনারেল ওয়াকার খান এবং এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ তাদের হয়তো কারাগারেও যেতে হতে পারে, ওই সাবজেল যেটা ঘোষণা করা হয়েছে হয়তো সেখানেও যেতে পারে। আরো শোনা যাচ্ছে জেনারেল ওয়াকার একা না, তার স্ত্রীও কোনো মামলার আসামি হয়ে যেতে পারেন। যদি সেটা হয় তাহলে ষড়যন্ত্রকারীদের যেমন 16 কলা পূর্ণ হবে, ঠিক তেমনি ইতিহাস যে মীর জাফরদের জন্য কি পরিণতি নির্ধারণ করে রাখে সেটা আমরা আবারও দেখতে পারবো। যাই হোক,
ক্যান্টনমেন্টের অবস্থা নিয়ে সবাই খুব উদ্বিগ্ন, সবাই শঙ্কার মধ্যে আছে, জানি না কি হবে। এই ছোট্ট দেশটা এত বড় ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে, সেখান থেকে কিভাবে উদ্ধার হবে সবই আমাদের দেখতে হবে, আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। প্রয়োজনে দেশের ভেতরে যারা আছেন তাদের হয়তো অনেক দায়িত্বও পালন করতে হতে পারে। আমি এখন দাঁড়িয়ে আছি ইটালির রাজধানী রোমে। আমার পেছনে সেই বিখ্যাত কলোজিয়াম দেখা যাচ্ছে। রোমান সাম্রাজ্যের সেই বিখ্যাত স্থাপত্য, যেখানে আমরা গ্ল্যাডিয়েটরের কথা শুনেছি, গ্ল্যাডিয়েটর, সেখানে বাঘের সাথে মানুষের লড়াই, অ্যাম্ফি থিয়েটার, আমরা এই সাম্রাজ্য সম্পর্কে জানি অল্প বিস্তর যতটুকুই। কিন্তু আমি একটি বিশেষ কারণে আসলে এখানে এসেছি আজকে। আপনারা জানেন যে বাংলাদেশের এখন সবচাইতে বড় খুনি এবং স্বৈরশাসক ইউনূস যে অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে, আমি যেই সিটিতে আছি ও আশেপাশে এই সিটিতেই কোথাও অবস্থান করছে। আমরা এসেছি তাকে যতভাবে অপমান করা যায়, অপদস্থ করা যায়, লাঞ্ছিত করা যায় এবং একটা মেসেজ পৌঁছে দেওয়া যায় যে তুমি একটা খুনি, তুমি একটা ফেসিস্ট, তুমি অবৈধভাবে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করেছো। আপনারা জানেন যে ইউনূস ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশনের কোনো একটা প্রোগ্রামে সে এখানে এসেছে। এখানে এসে সে বলছে যে সে নাকি বাংলাদেশের 17 কোটি মানুষকে খাওয়ায় এবং 13 লক্ষ রোহিঙ্গাকে সে অন্ন দেয়। তার নাকি খুবই টাফ জব। 2 দিনের বৈরাগী ভাতকে বলে অন্ন। পুরো তার জন্য ড্রয়িং রুমটা সেট করে আসলো জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা। বছরের পর বছর সংগ্রাম করে এই দেশটাকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে এমন একটা অবস্থাতে রেখে এসেছে এই নির্লজ্জ, এই চশমখোর, এই চোর, এই মৌলবাদ সম্রাট। সে এসে পায়ের উপরে পা তুলে ইটালিতে বলছে যে সে নাকি বাংলাদেশের 17 মানুষকে অন্ন দেয় এবং 13 লক্ষ রোহিঙ্গাকে টেক কেয়ার করে। এতদিন জানতাম চোর, এখন জানলাম হচ্ছে মিথ্যুকের বাচ্চা এবং 1 নম্বর মিথ্যুক। ফলে আমাদের সামনে যে সত্য এখন উপস্থাপিত হয়েছে সেটি হচ্ছে যে ইউনূস সিটি থেকে সিটিতে গিয়ে ক্রমাগতভাবে মিথ্যে বলছে এবং যাকে বলে হচ্ছে যে একটা স্বৈর শাসকের যা যা কাজ সেগুলো করছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইটালির প্রধানমন্ত্রী ইউনূসকে 2 পয়সার পাত্তা দেয়নি। এত বড় এক হ্যাডম, নোবেল লরিয়েট নিজেকে নানানভাবে বলে, অথচ ইটালির যিনি প্রধানমন্ত্রী তিনি দেখাই করলেন না। দেখা করলো কার সাথে? এই সিটির একজন মেয়র আছে, আমরা কথা বলছিলাম সেই মেয়রের সাথে। ইজিলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে কেউ দেখা করতে পারে। আপনারা জানেন যে এখানকার রাজনীতিবিদরা কেমন ফ্রেন্ডলি, তাদের সাথে দেখা করা সম্ভব। তার সাথে দেখা করে এমন একটা ভাব করছে যেন বিশ্ব জয় করেছে। তার যে একটা বড় চামচিকা আছে, হচ্ছে কেরানি শফি। কেরানি শফি তো মোবাইল নিয়ে সারাক্ষণ রেডি। সে অল্প করে কথা বলছিল, তার কথা শোনা যাচ্ছিল না ইউনূসের। তখন ব্রাজিলের যিনি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী তিনি শুনতে পাচ্ছিলেন না বলে তার সামনে একটু ঝুঁকে আসে, সাথে সাথে সে ছবি তুলে বলে একান্তে কথা বলছে। একান্তে কথা বলছে ইউনূস। অনেকটা বাংলাদেশের যে পাতি নেতাগুলো, দেখা গেছে যে নেতা পানি আনতে অর্ডার দিয়েছে, ওই আওয়াজের কারণে শোনা যাচ্ছিল না, তাই কান মুখের কাছে নিয়ে এসে বলছে তুই আমার জন্য একটু পানি নিয়ে আয় বা আমার জন্য একটু সিগারেট নিয়ে আয়। ওই সময়ের একটা ছবি তুলে যেরকম পাতি নেতা বলে একান্ত মুহূর্তে নেতার সাথে, ঠিক একইভাবে কেরানি শফিক ওই ইউনূসের কথা শুনতে পাচ্ছিল না বলে ওই ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট যখন একটু সামনে ঝুঁকে এসেছে, ওই ছবি তুলে বলছে একান্ত মুহূর্তে ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে। এই হচ্ছে ইউনূসের অবস্থা, এই হচ্ছে ইউনূসের এখনকার সিচুয়েশন। যাই হোক, শুধু এইটা বলার জন্য যে ইটালিতে চলে এসেছি। ইটালির যেই বাঙালিরা আছে, বাংলাদেশিরা আছে, তারা অলরেডি ইউনূসকে কালো পতাকা প্রদর্শন করেছে, 1 ঘন্টা আটকে রেখেছে এই পুরো এয়ারপোর্ট জুড়ে। আজকেও প্রতিবাদ হবে, প্রতিবাদ সভা হবে এবং ইউনূসকে যত রকমভাবে অপদস্থ করা যায়, অপমান করা যায়, তাকে জুতা প্রদর্শন করা যায়, তার প্রত্যেকটি করা হবে। অনেক ধন্যবাদ।